হৃদয়ের ভেতর লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা, যেগুলো ঠোঁট পর্যন্ত এসেও ফিরে যায় নীরবতায়। সব অনুভূতির ভাষা হয় না, কিছু শুধু মনের গভীরে বেঁচে থাকে, আর সেই নীরব ভালোবাসাগুলোই সত্যিকারের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ আমরা শুনব সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 81তম পর্ব। চলো আজকের গল্পের সাথে মিশে যাই একটু অন্যরকম ভালো লাগায়। পর্ব নাম্বার 81। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যার নিজে চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ের জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে, নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকে অনেক বেশি গুলোমুলো, গালে টুলো পড়ে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, ভালো। শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে, আজ বললে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়াই দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যে বলছি বলে মাফ করে দিও প্লিজ। বন্যা ভ্রুকুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারে দিয়ে বলল, ভালোই হলো, তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কি হয়নি তা জানাতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসছি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাসদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজেই বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে, তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না। কিন্তু আজ যেন বন্যার অন্যরূপ ভেসে উঠছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ের উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখলেও সব কিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে করাবি? আবির ভাইয়ের বউ ফিক্সড, মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর 2 ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমি বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে, শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলছিলাম। কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা আর কোথায় আমার বেপরোয়া ভণ্ড ভাই তানভীর? দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না, বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না। আমার ভাইকে বন্যা 2 চোখের 1 চোখে সহ্য করতে পারে না, সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোটাও নেই, সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবে? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই তানভীরের সঙ্গে দেখা। মেঘি মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপেও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘি সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদী কণ্ঠে বলল, ভাইয়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি কানে সমস্যা? কথা শুনো না? বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছে।
তোমাকে দেখে একদম ঠিক লাগছে না, ডাক্তার দেখিয়েছ? আমি চলে যাচ্ছি, মেয়েকে বলে দিন। বন্যা পা বাড়াতেই তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়লে এর ফলাফল খুব খারাপ হবে। মেয়েকে আসতে দেখে তানভীর হাত ছেড়ে রাগী স্বরে বলল, চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া বন্যাকে মোকলেস দুলা ভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুজনে অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, ও সরি, মোকলেস দুলা ভাই না, মোকলেস দাদা। তানভীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে, মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পরবে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল, ভাইয়া আমাকে দুটো ড্রেস কিনে দিবা? দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে। আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোমার শরীর ঠিক আছে, শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা, যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুটো শোরুম ঘুরে মেঘের জন্য দুটো ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানভীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার, হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মোকলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোড়াজুড়িতে বাধ্য হয়েই নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করলো, তোর বেস্টুর আজ কি হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? ঠিকঠাকই খামচি মারছে, এই জন্য মাথা ঠিক নেই। ঠিকঠাকই খামচি দেয়? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, আরে বাবা স্বপ্নে দিছে, স্বপ্নে সব সম্ভব, বুঝছো? ভাইয়া ঠিকই বলে, এক তার ছিঁড়া তুই আর এক তার ছিঁড়া তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। ভাবনা যাবা? মরতে না, ঘুরতে। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। মেঘ আতকে উঠে বলল, আজকে অন্তত পক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতি আমি দিতে পারবো না, আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটো দিব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমি পস্তাবে, আর কিছুই বলবো না আমি। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল, বলবো না। না বললে যেতে দিব না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকিস্বরে বলল, তুমি যে ভেটো দিবে এটা আমি আগে থেকেই জানতাম, তাই গতকাল রাতে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকে অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে, যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমো তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করত, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মন মালিন্যের কারণে 8 থেকে 9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান 1 মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে না, কি করা যাবে, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না, সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়টা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ? কি করব বল, এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলেছে? বন্যা মিনহাজ ওদের সাথে বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতেও আসেনি, কল দিলাম রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে, বিষয়টা ঠিক ভালো লাগছে না।
তুই ওদের চিনিস না? মনমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছে একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যে জন্মদিন, সেই উপলক্ষেই এই আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললে চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়ে বকবক করেছে। গত 2 দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সব কিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের নিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত 2 দিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে, সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীরে তখনও জ্বর ছিল, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজুরি করে রাজি করিয়েছে। সাথে এটাও বলেছে যেন মেঘের দেয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞেস করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যা আর কিছু না বলেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ 2 হাত পিছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যা আপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে ইউজ কর। মিম আস্তে করে বলল, সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি। এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলো তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকিস্বরে শুধালো, আজ কার জন্মদিন? মিম মনে মনে বিড়বিড় করলো, জন্মদিনের নামগন্ধ নিয়ে উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন জারি হোক, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল, তাড়াতাড়ি কর, বাসে যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে, মেয়েকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে। মেয়েকে উদ্দেশ্য করে শুধালো, ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে 1 হাত সামনে এনে টেবিলে রাখতেই মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকে ছুরি আনতে বলছিলাম, তুই মানুষ কাটা ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার ওসপার করেই ছাড়বে। বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল, ওর মুডে থাকার দিন, ও তো মুডেই থাকবে, কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপাতে কুপাতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যাসহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না, তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের 2 হাত পিছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চচ্চলে তোর অবস্থান রক্তিম অরুণের মতন। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ার জন্য তোর বুকের বাপাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে।
ভাইয়ের তমসাচ্ছন্ন ক্ষয়ংসু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই, বিষাদের ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়িনী তুই, ভাইয়ের বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তম উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ের জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিহ্বল, দৃষ্টি নিরেট, বন্যার নিস্তব্ধ আখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কি ভাইয়ার কল্পনা রাজ্যের কল্পতরু হবি, তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে, জ্বরের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায়। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে, ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাশভারী কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাস, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেটি তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহব্বলতায় উত্তর দিল, ইনশাল্লাহ তোদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভারে মেঘ মাটিতে পড়ে গেছে। মিম মেঘের উপর পড়েছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের ওড়নায় টান খেয়ে বন্যাও মেঘের উপরে পড়েছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদমই বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, চুপ থাক, নয়তো তোর মুখে কস্টেপ লাগাই দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস সেটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজে দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘও বন্যার পিঠ বরাবর 2 হাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারো সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি, কিন্তু। মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তোর ফাজলামো করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে, কিন্তু বললি যে তোর ভাই রাজি। ও মা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাইয়া আমায় পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলছে? মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশা থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দিই, তোকে বৌমণি ডাকার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমণি ডাকবো। তুই আমার ভাবি মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল, ইনশাল্লাহ।
মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল, বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, হলে সোনা, তুমি আমার কিউট ননদি, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আজকে কিউট না বলে। মিনহাজ ঠাট্টা স্বরে বলে উঠল, আপনি কিউট না বলে একজন নিজের যান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে, আপনার দিকে কেউ নজর দেওয়ার আগে আত্মরা করে ফেলে। আপনাদের মুখে এসব সাজে না ভাবি, বরং আমি আর তামিম এসব বলে মানা যেত। তামিম পাশ থেকে বলল, সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ ভেঙচি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি কি তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা, প্রিয় বন্যা, ভাবি হবি, হ্যাঁ অথবা হ্যাঁ। মেঘ বলল, দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন? অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসা না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায় তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা পিরিত দেখাস তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসে চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না, প্লিজ ওনাকে কল দিস না, চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গেছিলি? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হ্যাঁ করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা, এখন হ্যাঁ করো। তানভীর হ্যাঁ করতেই মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা ঘুরছে, তবুও আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতেই তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুহাতে মিমের চোখ ঢেকে মেকিস্বরে বলল, রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানভীরের পেশিবহুল হাতে নজর পড়তেই বন্যা চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাইরে ঘুরছো কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল, তামিমের। এটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না। তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো জ্বর বাঁধিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটও শতগুণে ভালো। বন্যার সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখিয়ে ঔষধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৮১তম পর্ব। এক একটা অপেক্ষার এক এক রকম সৌন্দর্য আছে, বিশেষ করে যখন অপেক্ষার শেষ প্রান্তে থাকে প্রিয় কোনো মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর রোকসানাস লাইভ ক্যানভাস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী অধ্যায়টি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি বিদায় নিচ্ছি, কিন্তু গল্পটা এখনও হাঁটছে তোমার অনুভূতির ভেতর দিয়ে। আবার দেখা হবে আরও এক টুকরো না বলা ভালোবাসা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।